গ্রীষ্মের পরে বর্ষা অলরেডি চলে এসছে, অর্থাৎ সিজন চেঞ্জ হচ্ছে। এই সময়ে আমরা সবথেকে বেশি যে রোগটি নিয়ে চিন্তিত থাকি সেটি হলো ভাইরাল ফিভার। এই ভাইরাল ফিভার নিয়ে আপনাদের মনে অসংখ্য প্রশ্ন থাকে, যেমন ভাইরাল ফিভার মানে কি শুধুই জ্বর সর্দি কাশি? ভাইরাল ফিভারে অ্যান্টিবায়োটিক কি রেগুলারলি দেওয়া উচিত? বা ভাইরাল ফিভার হলে আপনাদের কি করা উচিত? এই রকম অসংখ্য প্রশ্ন কিন্তু আমাদের কাছে আসে। এই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে এখনও আমাদের চ্যানেলে কিন্তু সেইভাবে কোনো আলোচনা হয়নি। আমরা আজকে আমাদের সাথে পেয়ে গেছি ডক্টর অর্ণব সামন্তকে। তিনি শিলিগুড়ির শিশুরোগ বিশেষজ্ঞ। তো চলুন ডক্টর সামন্তর কাছে চলে যাওয়া যাক, উনি ভাইরাল ফিভার নিয়ে আজকে আমাদের কি বলেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্লগ 28। আপনারা দেখছেন ডক্টর অন ইউটিউব। মাইসেলফ ডক্টর জয়দেব, আই এম এ কনসালটেন্ট প্যাথোলজিস্ট অ্যান্ড জেনারেল ফিজিশিয়ান। আমাদের এই ব্লগে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলিকে অতি সহজ ভাষায় এক্সপ্লেন করার। তো আজকের বিষয় হলো ভাইরাল ফিভার। ভাইরাল ফিভার নিয়ে আজকে কথা বলবেন ডক্টর অর্ণব সামন্ত। তো চলুন, উইদাউট ওয়েস্টিং ইউর টাইম, লেটস মুভ অন টু টুডেজ টপিক। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডক্টর অন ইউটিউব চ্যানেল। আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি। তো আজকের আমাদের টপিক হলো ভাইরাল ফিভার। খুবই কমন টপিক, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট টপিক। তো আজকে আমরা ডিটেলস ডিসকাস করব ভাইরাল ফিভার কেন হয়, ভাইরাল ফিভারের উপসর্গ কি, ভাইরাল ফিভারের চিকিৎসা কি, ভাইরাল ফিভার কাদের কাদের বেশি বেশি হয়, ভাইরাল ফিভারে কি আদৌ খুব বেশি ভয় পাওয়ার দরকার আছে, ভাইরাল ফিভারের চিকিৎসা কি, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলে নেওয়া যাক ভাইরাল ফিভারকে কেন এতটা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, কেন ভাইরাল ফিভার অন্যদের থেকে আলাদা। এর সহজ ব্যাখ্যাটা হলো যে গত শতাব্দীর সেরা আবিষ্কার ধরা হয় অ্যান্টিবায়োটিককে। সেই অ্যান্টিবায়োটিক কাজ করে হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশনের এগেনস্টে। ফাঙ্গাল ইনফেকশনের এগেনস্টেও অ্যান্টিফাঙ্গাল আছে, কিন্তু যে সমস্ত ভাইরাল রোগগুলো হয় সেই ভাইরাল ডিজিজের জন্য সাধারণত কোনো পার্টিকুলার ট্রিটমেন্ট নেই, যদিও কিছু কিছু অ্যান্টিভাইরাল ওষুধ আছে। বাট মেজরিটি অফ দ্য কেসেসে ভাইরাল ফিভারের চিকিৎসা হলো উপসর্গভিত্তিক চিকিৎসা, দ্যাট ইজ সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। সেই জন্য ভাইরাল ফিভারকে আমরা আলাদা করে বলার প্রয়োজনীয়তা অনুভব করেছি। তো আজকে আমরা প্রথমেই বলবো যে ভাইরাল ফিভার কিভাবে বুঝবেন। প্রথম কথা, আমি যেহেতু শিশু চিকিৎসক, আমি প্রথমেই বলবো শিশুদের ভাইরাল ফিভার কিভাবে বুঝবেন। প্রথমেই একটা ইম্পর্টেন্ট টার্ম আছে, সেটাকে আমরা বলি প্রোড্রোমাল ফেজ। যে কোনো ভাইরাল ফিভারের আগে একটা প্রোড্রোমাল ফেজ থাকে। প্রোড্রোমাল ফেজটার কি উপসর্গ না, পেশেন্ট খিটখিটে হয়ে যাবে, পেশেন্টের ফিভার থাকবে, পেশেন্টের খিদে কমে যাবে, পেশেন্টের গোটা গায়ে হাতে ব্যথা হতে পারে, মাসেলে ব্যথা হতে পারে, পেশেন্টের জয়েন্ট পেন হতে পারে, মানে গাঁটে ব্যথা হতে পারে, পেশেন্টের একটা নজিয়া বা বমি বমি ভাব পেতে পারে। এইগুলোকে আমরা ওভারঅল বলি পেশেন্টের প্রোড্রোমাল ফেজ। তো যে কোনো ভাইরাল ফিভারের টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক ফিচার হলো সেই ভাইরাল ফিভারের পার্টিকুলার উপসর্গ আসার আগে এই প্রোড্রোমাল ফেজটা থাকবে। তো এই সমস্ত প্রোড্রোমাল ফেজের উপসর্গ যদি কোনো বাচ্চার মধ্যে আমরা দেখি, তাহলে কিন্তু আমাদের ধরে নিতে হবে তো সেই বাচ্চার ভাইরাল ফিভার হয়েছে। এখন ভাইরাল ফিভার কমনলি আমাদের কাছে কি কি ভাইরাল ফিভার নিয়ে পেশেন্ট আসে, মানে ভাইরাল ফিভার অনেক কিছুই হতে পারে। মানে সে ফর ভাইরাল ফিভারের কমন উদাহরণ হলো ভাইরাল আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ভাইরাল লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ভাইরাল উটাইটিস মিডিয়া মানে কানের ইনফেকশন, ভাইরাল সাইনোসাইটিস, ভাইরাল নিউমোনিয়া, ভাইরাল ডায়রিয়া। এইগুলো হলো কমন ভাইরাল অসুখ, যেগুলোর জন্য পেরেন্টসরা তাদের বাচ্চাদের নিয়ে আমাদের ক্লিনিকে রেগুলারলি আসেন। ভাইরাল ফিভার সিভিয়ারও হতে পারে। এইগুলো কমনলি ভাইরাল ফিভারের সিমটম। সিভিয়ার হলে কি কি হতে পারে না, ভাইরাল ফিভার যদি খুব সিভিয়ার হয়, ভাইরাল এনকেফালাইটিস হতে পারে, ভাইরাল মেনিনজাইটিস হতে পারে। ভাইরাল এনকেফালাইটিস মানে ভাইরাল ইনফেকশনের জন্য মাথার মধ্যে ইনফেকশন। মেনিনজাইটিস মানে হচ্ছে যে আমাদের মস্তিষ্কের যে মেনিনজেস আবরণটা থাকে তার ইনফেকশন। তাছাড়া ভাইরাল ইনফেকশন মস্তিষ্কের
বিভিন্ন পার্টকে ইনভলভ করতে পারে। খুব কমনলি যেমন একটা উদাহরণ হলো আমাদের মস্তিষ্কের পিছনের দিকে ব্রেন স্টেমের সম্পর্কিত এলাকা হচ্ছে সেরেবেলাম। সেই সেরেবেলামের ইনফেকশন হতে পারে, তাকে আমরা বলি ভাইরাল সেরেবেলাইটিস। ভাইরাল মায়োকার্ডাইটিস হতে পারে। মায়োকার্ডিয়াম মানে হচ্ছে আমাদের হার্টের মাসেল, সেই মাসেল ইনভলভ হতে পারে, সেটাকে আমরা বলি ভাইরাল মায়োকার্ডাইটিস। এইরকম আরও অনেক সিভিয়ার ইনফেকশন হতে পারে যেগুলো কমনলি ভাইরাল ইনফেকশন নয়, কিন্তু সিভিয়ার কেসে ভাইরাল ইনফেকশন সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ইনভলভ করতে পারে। তো এখন আমরা জেনে নেব যে কমনলি আমাদের যে সমস্ত ভাইরাল ইনফেকশনগুলো আছে তার উপসর্গ কী। কমনলি ফর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ভাইরাল আপার রেসপিরেটরি অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। তো যেরকম আমরা বলেছিলাম, পেশেন্টের জ্বর, খিদে কমে যাওয়া, গা হাতে পায়ে ব্যথা, নজিয়া বা ভমিটিং টেন্ডেন্সি বা খিটখিটে করা, মাথা ব্যথা, এইগুলো হচ্ছে প্রোড্রোমাল সিমটমের পরেই পেশেন্টের কমনলি হয় কাশি থাকে। খুব কমনলি টিপিক্যাল ভাইরাল নিউমোনিয়া বা ভাইরাল লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের প্রথমের দিকে উপসর্গ হলো পেশেন্টের শুকনো কাশি হয়। পেশেন্টের সাধারণত প্রোডাক্টিভ কাফ প্রথমের দিকে হয় না। প্রোডাক্টিভ কাফ মানে হচ্ছে কাফের সাথে থুতু বা কফ ওঠা। তো সেইগুলো ভাইরাল ইনফেকশনের উপসর্গ। খুব সিভিয়ার ক্ষেত্রে ভাইরাল নিউমোনিয়ার ক্ষেত্রে পেশেন্ট খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে পারে, সেটাকে আমরা ভাইরাল নিউমোনিয়ার একটা ইম্পর্টেন্ট উপসর্গ হিসেবে দেখি। 2 নম্বর হচ্ছে ভাইরাল ডায়রিয়া। ভাইরাল ডায়রিয়াতেও খুব কমনলি পেশেন্ট রিকারেন্ট এপিসোডস অফ লুজ স্টুল মানে বারবার পাতলা পায়খানা নিয়ে প্রেজেন্ট করতে পারে। তার জন্য পেশেন্টের শরীরে জল শূন্যতা বা ডিহাইড্রেশনের সিমটম থাকতে পারে। সেইগুলো ডিহাইড্রেশনের সিমটম পেশেন্টের খুবই বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে। তো এইগুলো ভাইরাল ডিজিজের কমন সিমটম। তো এখন আমাদের জানতে হবে যে সিভিয়ার ইনফেকশন যেমন এনকেফালাইটিস বা মেনিনজাইটিস বা ব্রেনের কোনো ইনভলভমেন্ট ভাইরাল ফিভারে হলে তার কী কী উপসর্গ হয়। সেক্ষেত্রে হলে পেশেন্টের কনসাসনেসের চেঞ্জ থাকবে, সেন্সোরিয়ামের চেঞ্জ থাকবে, মানে পেশেন্ট স্থান কাল পাত্র সম্পর্কে খুব একটা অবহিত হবে না, পেশেন্ট ড্রাউজি হয়ে যেতে পারে, পেশেন্টের খিঁচুনি হতে পারে, পেশেন্টের চোখ উল্টে গিয়ে হাত পা শক্ত হয়ে যেতে পারে, পেশেন্টের বারে বারে ভমিটিং হতে পারে। তো এই সমস্ত উপসর্গগুলো সেক্ষেত্রে হবে। আমি যেটা একটু আগে বলছিলাম, ভাইরাল ইনফেকশন যদি সেরেবেলামের মতো জায়গায় ইনভলভ করে সেক্ষেত্রে পেশেন্টের হাঁটা চলায় অসুবিধা দেখা দিতে পারে, পেশেন্টের কথাবার্তার মধ্যে অসংলগ্নতা দেখা দিতে পারে। তো এই সমস্ত সিমটম কিছু কিছু ক্ষেত্রে থাকে। এখন ভাইরাল মায়োকার্ডাইটিসের কী কী উপসর্গ থাকতে পারে। ভাইরাল মায়োকার্ডাইটিসের সাধারণত যে উপসর্গগুলো থাকে পেশেন্টের হার্ট ফেলিওরের সিমটম থাকতে পারে। তার মানে হচ্ছে পেশেন্টের জোরে জোরে নিঃশ্বাস নেওয়া, শরীরের বিভিন্ন অংশে রক্ত চলাচল কম হওয়ার জন্য যে সমস্ত উপসর্গ সেগুলো থাকতে পারে। তো এইগুলো প্রিলিমিনারি ডাক্তারবাবুদের কাছে যাওয়ার আগে আপনাদের একটা ধারণা থাকা অবশ্যই দরকার। এখন বাচ্চাদের ক্ষেত্রে আর একটা এন্টিটি রয়েছে, এক্সান্থেমেটাস ভাইরাল ফিভার। এক্সান্থেমেটাস ভাইরাল ফিভারটা কি না, এক্সান্থেমেটাস ভাইরাল ফিভার হচ্ছে কিছু কিছু ডিজিজ আছে যেগুলোতে ভাইরাল ফিভারের সাথে র্যাশ থাকে। যেমন ভ্যারিসেলা, যার বাংলা নাম চিকেন পক্স। যেমন বাচ্চার যদি আনইমিউনাইজড থাকে, আনইমিউনাইজড বাচ্চাদের মানে টিকাকরণ দেওয়া হয়নি এরকম বাচ্চাদের যদি জ্বর শুরু হয় এবং সেই জ্বর শুরু হওয়ার প্রথম দিনেই গোটা শরীরের মধ্যে র্যাশ বেরোয়, সেটা কিন্তু খুব সম্ভবত ভ্যারিসেলা বা চিকেন পক্সের উপসর্গ হতে পারে। যেমন যদি জ্বর শুরু হওয়ার 4 দিনের মাথায় র্যাশ হয়, সেটা আমরা হাম বা মিজলস হওয়ার একটা উপসর্গ হতে পারে। তো এই সমস্ত ডিজিজগুলো যেগুলো আছে, মিজল, মামস, রুবেলা, ভ্যারিসেলা বা চিকেন পক্স, এই সমস্ত ডিজিজগুলোকে আমরা বলি এক্সান্থেমেটাস ভাইরাল ফিভার। এইগুলোতে পেশেন্টের বাচ্চাদের প্রিভেনশনের জন্য ভ্যাকসিনেশনের একটা বড় ভূমিকা রয়েছে। তো রেগুলার ভ্যাকসিনেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু প্রিভেন্ট দ্য বেবি ফ্রম সাচ এক্সান্থেমেটাস ভাইরাল ইলনেস। এখন আর একটা খুব কমন প্রশ্ন আমাদের সবার মধ্যে আছে, আচ্ছা ভাইরাল ফিভারে কি অ্যান্টিবায়োটিক দরকার পড়ে? অ্যান্টিবায়োটিক কি ভাইরাল ফিভারে লাগে? এর সহজ উত্তর হলো অ্যাজ সাচ ভাইরাল ফিভারে অ্যান্টিবায়োটিক লাগে না, কিন্তু ভাইরাল ফিভারে পেশেন্টের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। তার জন্য পেশেন্টের সুপার ইম্পোজ ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, মানে
ভাইরাল ইনফেকশনের পরেও পেশেন্ট অন্য কোনো ব্যাকটেরিয়া জনিত রোগের দ্বারা আক্রান্ত হতে পারে, সেক্ষেত্রে ডাক্তারবাবুদের দরকার পড়ে অ্যান্টিবায়োটিক ব্যবহারের। তো নেক্সট আর একটা এন্টিটি রয়েছে আইসোলেশন। এই সমস্ত এক্সানথেমেটাস ফেব্রাইল ইলনেসই হোক বা কমন ভাইরাল ফিভারই হোক, মেন স্টে অফ একটা চিকিৎসার পার্ট হচ্ছে সেই পেশেন্টকে আইসোলেট করতে হবে। তার কারণ ভাইরাল ফিভার ছড়ানোর একটা মূল মাধ্যম হচ্ছে আমাদের হাঁচি কাশি বা এর মধ্যে দিয়ে ছড়িয়ে যায়। তো সেক্ষেত্রে যদি স্কুল গোয়িং বাচ্চা থাকে তাদের সেই কদিন স্কুলে যাওয়া থেকে বিরত থাকতে হবে, তাদের বাড়িতে রাখতে হবে, যাতে করে স্কুলে তারা একসাথে পড়াশোনা করে, সেখানে একজন দুজনের ভাইরাল ফিভার থাকলে সেখান থেকে খুব চটপট এটা স্প্রেড করে অন্যদেরকে ইনভলভ করার একটা আশঙ্কা থেকে যায়। তো সেইগুলো একটা আমাদের মাথায় রাখতে হবে। এখন নেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ভাইরাল ফিভার থেকে কিভাবে আপনি আপনার বাচ্চাকে প্রিভেন্ট করবেন, এবং ডাক্তারবাবুদের চিকিৎসা চলার পাশাপাশি আপনি বাড়িতে অ্যাজ এ পেরেন্টস কী কী স্টেপ নেবেন ভাইরাল ফিভার তাড়াতাড়ি উপশম হওয়ার জন্য। আমি যেটা আগেই বলেছিলাম, সাধারণত কমন ভাইরাল ফিভারের নির্দিষ্ট কোনো ওষুধ নেই, পুরো চিকিৎসাটাই উপসর্গভিত্তিক চিকিৎসা। তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট পার্ট অফ ট্রিটমেন্ট হচ্ছে পেশেন্টের জ্বর কমানোর ওষুধ দেওয়া হয়, প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া হয়, সেই ওষুধ আপনাকে খাওয়াতে হবে। 3 নম্বর হচ্ছে বেড রেস্ট, পেশেন্টের রেস্ট এবং আইসোলেশন খুবই ইম্পর্ট্যান্ট। 3 নম্বর হচ্ছে নিউট্রিশন, পেশেন্টের যদি আগে থেকেই ম্যালনারিস্ট বা অন্য কোনো রোগে সে ভুগতে থাকে, মানে কনজেনিটাল হার্ট ডিজিজ হোক, জন্মগত হার্টের সমস্যা বা লিভার বা কিডনির সমস্যা বা লাংসের সমস্যা এরকম যদি থাকে, সেই সমস্ত বাচ্চাদের আমাদের অ্যাডিশনাল কেয়ার নিতে হবে, কারণ এই সমস্ত বাচ্চাদের ভাইরাল ফিভারে ইনফেকশন হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। তো সেই অনুযায়ী আমাদেরকে খেয়াল রাখতে হবে। 3 নম্বর হচ্ছে নিউট্রিশনটা মেনটেন করার পাশাপাশি দ্য ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ট্রিটমেন্ট ইজ মেনটেনেন্স অফ হাইড্রেশন। বাচ্চার শরীরে জল শূন্যতা যাতে কোনোভাবেই না হয় সেটা খেয়াল রাখতে হবে। তার কারণ হচ্ছে ভাইরাল ফিভারে যে আমাদের সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দেওয়া হয় তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট পার্ট অফ ট্রিটমেন্ট হচ্ছে পেশেন্টের শরীরে জলের পরিমাণ ঠিক রাখা। এখন যদি পেশেন্ট বা বাচ্চা নিজে থেকেই খাবার দাবার খেতে পারে, তাদেরকে এনকারেজ করানো হয় ফ্লুইডের পরিমাণ বেশি করে খেতে। বাড়িতে ওআরএস আমরা খাওয়ার জন্য বারে বারে এনকারেজ করি, তাতে করে ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স খুব ভালো থাকে। পেশেন্টকে আপনি ডাবের জল দিতে পারেন, ডাল বা স্যুপ বানিয়ে দিতে পারেন। সেই সমস্ত খাবার দেওয়ার সাথে সাথে কি হবে, পেশেন্টের শরীরে জলের ঘাটতি হবে না। এখন সেই পেশেন্ট যদি কোনোভাবেই এমন সিক হয়ে যায় যাতে করে তার মুখের খাওয়ার প্রবণতা অনেক কমে গেছে, সেই পেশেন্টকে হাসপাতালে ভর্তি করে স্যালাইন দেওয়ার প্রয়োজনীয়তা থাকতে পারে। তো এইগুলো হচ্ছে মেন স্টে অফ ভাইরাল রোগের চিকিৎসা। কিন্তু ভাইরাল মায়োকার্ডাইটিস বা ভাইরাল এনকেফালাইটিসের মতো যে সমস্ত সিভিয়ার ভাইরাল ইনফেকশন আছে, সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই পেশেন্টকে আইসিইউ বা ওয়ার্ডে ভর্তি করে ডাক্তারবাবুর পরামর্শ মতোই চলা উচিত। এখানে হোম ট্রিটমেন্টের কোনো জায়গা নেই। আমাদের উদ্দেশ্য হলো ভাইরাল ফিভারের স্পেকট্রামটা আপনাদের জানানো। 0 থেকে 100 সমস্ত কিছুই হতে পারে। খুব মামুলি ভাইরাল ফিভার থেকে শুরু করে প্রাণঘাতী জীবনদায়ী ভাইরাল ফিভার হতে পারে। অবশ্যই আপনাদের মনে আসছে ডেঙ্গুর কথা। আমি ডেঙ্গুর কথা ইচ্ছা করি আমাদের এই ভিডিওতে বলিনি, কারণ আমরা নেক্সট ডেঙ্গু নিয়ে আমরা ডিটেলস আলাদা করে ভিডিও বানাবো। তবে আজকের আমাদের মেসেজ থাকলো ভাইরাল ফিভার আপনারা কি করে চিনবেন, চটপট বা ডাক্তারবাবুর কাছে কখন নিয়ে যাবেন, ডাক্তারবাবুর চিকিৎসা ছাড়াও আপনাকে বাড়িতে বসে বাচ্চার খেয়াল যত্ন রাখার জন্য কি কি স্টেপ মেনটেন করতে হবে, সেই সমস্ত আমরা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ইফেক্টিভ হবে, বিকজ মরশুম চলে এসছে। এই সময়ে যখন সিজন কিছুটা চেঞ্জ হচ্ছে, যেখানে ভাইরাল ইনফেকশনের টেন্ডেন্সি কমনলি বেশি থাকে। এক্সট্রিম অফ এজেস মানে খুবই এজেড পেশেন্ট এবং খুবই বাচ্চা পেশেন্ট, যেটা এক্সট্রিম অফ এজেডদের এবং যাদের কোমরবিডিটিস আছে, মানে প্রিভিয়াসলি অন্য কোনো ডিজিজ থেকে তারা আক্রান্ত হয়েছে, তাদেরই সম্ভাবনা বেশি থাকে। তো আশা করি আমরা একটা ওভারভিউ দিতে পেরেছি। আমরা নেক্সট ভিডিওতে আরও ডিটেলস আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার। তো এতক্ষণ আমরা শুনে নিলাম যে ভাইরাল ফিভার আসলে কি, ভাইরাল ফিভারে
সর্দি কাশি ছাড়াও আর কি কি সাইন সিমটম থাকতে পারে এবং সেসব ক্ষেত্রে আমাদের কি কি সাবধানতা নেওয়া উচিত। তো এই সব অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আমাদের ব্লগে আলোচনা হলো। যদি আপনাদের ভিডিওটি মনে হয় যে আপনাদের ক্ষেত্রে হেল্পফুল, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চেষ্টা করবেন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার। আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনার মোবাইল স্ক্রিনের ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি অবশ্যই প্রেস করবেন এবং আমাদের ফেসবুক পেজকে অবশ্যই লাইক করবেন, আমাদের টুইটারও ফলো করতে পারেন। আপনাদের যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্ন থাকে সেই প্রশ্নটি আমাদের নিচের কমেন্ট সেকশনে অবশ্যই পোস্ট করবেন। আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী Q&A সেশনে আপনার সমস্যা নিয়ে আলোচনা করার। টিল দেন, স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।